বৃত্তীয় গতি। যখন কোনো কণা একটা বিন্দুর সাপেক্ষে বৃত্তীয় গতিতে ঘোরে বা চক্রাকারে ঘোরে তখন সেই গতিটাকে আমরা বলবো বৃত্তীয় গতি। সরণ, ধরো এটা একটা বিন্দু, এই বিন্দুকে কেন্দ্র করে একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে, একটা কণা, এটাকে আমি বলি রেফারেন্স লাইন। যেটা ইচ্ছা তুমি ধরতে পারো, এরকমও ধরতে পারো, এরকম করেও ধরতে পারো, আমি রেফারেন্স লাইন এরকম করে ধরি। তাহলে কণাটা স্টার্ট করে কি করেছে, কণাটা ঘুরে এই অবস্থান থেকে এদিক বরাবর গিয়ে কিছু সময় বাদে এখানে গিয়ে পৌঁছালো। তাহলে এই যে পৌঁছালো, তাহলে এই যে অবস্থান ভেক্টর হলো, তাহলে এখানে কতটা কোণের একটা পরিবর্তন হয়েছে। আগে কোণ ছিল 0, এখন কোণের একটা পরিবর্তন হয়েছে। তাহলে এটা হচ্ছে ডেল থিটা। তাহলে প্রাথমিক অবস্থান থেকে যতটা তার কৌণিক পরিবর্তন হবে সেটাকে আমরা বলবো কৌণিক সরণ। তাহলে কৌণিক সরণ ডেল থিটা দিয়ে লিখছি, ডেল থিটা ইজ ইকুয়ালস টু থিটা 2 মাইনাস থিটা 1। এর একক হচ্ছে যে রেডিয়ান, ডিগ্রিতেও করতে পারো, তা বেশিরভাগ ক্ষেত্রে আমরা রেডিয়ানটা ইউজ করব। আর একটা ম্যাথমেটিক্যাল রিলেশন আছে, সেটা হচ্ছে যে এক্ষেত্রে কণাটা যদি এখান থেকে এই পথটা যদি ডেল এস হয়, অর্থাৎ তার অতিক্রান্ত দূরত্ব ডেল এস হয়, তাহলে ডেল এস সমান আর ইন্টু ডেল থিটা। আরটা কি, আরটা হচ্ছে ওই বৃত্তাকার পথে ব্যাসার্ধ। কৌণিক সরণের কোনো মাত্রা হয় না। কেন হয় না? কারণ ডেল থিটা সমান ডেল এস বাই আর। ডেল এস এর মাত্রা কত? এল। আর এর মাত্রা কত? এল। তাহলে এটা এটা কেটে গেল, তার মানে ডেল এস এর মাত্রা হয় না। ঠিক আছে, 1। মানে অ্যাকচুয়ালি এরকম করে বলা হয় m টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার 0, t টু দি পাওয়ার 0 মাত্রা। ঠিক আছে, ধরো আরেকটা উদাহরণ দিই। ধরো কণাটা এখানে ছিল, এই অবস্থানটা কত না থিটা 1। কিছু সময় পরে কণাটা থিটা 1 এটা সাপেক্ষে কণাটা কত গেল না থিটা 2 তে গেল এই অবস্থানে। তাহলে সরণ কতটা হয়েছে? থিটা 2 মাইনাস থিটা 1। তার মানে এখান থেকে এখানে, তাহলে এখান থেকে এখানে রোটেট করলো। কৌণিক বেগ, বেগের সংজ্ঞা এমনি বলেছিলাম কি, সরণ বাই সময়। কৌণিক সরণ বাই সময় ইজ ইকুয়ালস টু কৌণিক বেগ। তাহলে কৌণিক বেগ সমান কৌণিক সরণ বাই কৌণিক সময়। তাহলে এখানে কণাটা ছিল, এই জায়গাটা থেকে এই জায়গাটা যখন আসে তার সময়ের ইন্টারভ্যাল লিখে যায় ডেল টি বা টি। তাহলে এটা কৌণিক বেগকে কিরকম করে লিখবো না ডেল থিটা কৌণিক সরণ বাই ডেল টি। এটাকে কৌণিক বেগকে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়, ওমেগা ইজ ইকুয়ালস টু ডেল থিটা বাই, যদি বলা হয় তাৎক্ষণিক কৌণিক ত্বরণ তাহলে ওমেগা ইজ ইকুয়ালস টু লিমিট অফ ডেল টি টেন্স টু 0 ডেল থিটা বাই ডেল টি। তাহলে এটা হয়ে যাবে টি থিটা বাই ডিটি ওমেগা। কৌণিক সরণের পরিবর্তনের হারকে বলা হয় কৌণিক বেগ। এর মাত্রা হয়ে যাবে টি ইনভার্স, কারণ থিটার কোনো মাত্রা তো সবে 0 দেখতে পাচ্ছ আর শুধুমাত্র নিচে টি রয়ে গেছে, তাহলে ওমেগার মাত্রা হয়ে যাবে টি ইনভার্স। আর কৌণিক বেগের একক হবে রেডিয়ান পার সেকেন্ড। এখানে স্পেশাল টার্ম আমরা জেনে নেব। তার মধ্যে প্রথম টার্ম হচ্ছে পর্যায়কাল বা টাইম পিরিয়ড। পর্যায়কাল কথাটা কখন আসবে প্রথমে আমি এটা বুঝি। যখন কোনো গতি পুনরাবৃত্ত হবে, বারবার রিপিট করবে। যেমন ধরো একটা পেন্ডুলাম আছে, বল ঝুলিয়ে দেওয়া আছে, এবার এটা দুলছে, তাহলে দেখবে এটা একই পথ বরাবর বারবার বারবার দুলবে, তাহলে এটাকে বলা হয় পর্যায়বৃত্ত গতি। সিমিলারলি এখানে কি হচ্ছে, কণাটা বৃত্তাকার পথে বারবার ঘুরছে, তাহলে এটাও হচ্ছে যে পর্যায়বৃত্ত গতি, পিরিয়ডিক মোশন। তাহলে পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে একটা টার্ম হয়, সেটাকে বলা হয় পর্যায়কাল বা টাইম পিরিয়ড। ধরো কণাটা এখান থেকে শুরু হলো, দিয়ে একবার পূর্ণ আবর্তনে পূর্বের অবস্থানে ফিরে এলো। তাহলে একবার পূর্ণ আবর্তনে পূর্বের অবস্থায় ফিরে আসতে তার যে সময়কাল লাগে, সেই সময়কালটাকে আমরা বলি পর্যায়কাল বা টাইম পিরিয়ড। এরপর আরেকটা টার্ম কি, আরেকটা টার্ম হচ্ছে যে
কম্পাঙ্ক বা ফ্রিকুয়েন্সি। এবার ধরো তুমি উদাহরণে নিয়ে নাও, ধরো তুমি ফ্যানটা যখন চালিয়েছো, ফ্যানটা দেখবে অনেক স্পিডে ঘুরে, তাহলে 1 সেকেন্ডে দেখবে ও অনেকবার রোটেট করে যায়। 1 সেকেন্ডে একবার রোটেট করে না, 1 সেকেন্ডে অনেকবার রোটেট করে। তাহলে কোনো কণা 1 সেকেন্ডে যতবার পূর্ণ আবর্তন করবে ততবারের সংখ্যাটাকে আমরা বলবো তার কম্পাঙ্ক এন। কোনো কণা 1 সেকেন্ডে যতবার পূর্ণ আবর্তন সম্পন্ন করবে তার পরিমাণটাকে আমরা বলবো কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। আমি এখানে একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে কৌণিক বেগ, কৌণিক সরণ, কৌণিক ত্বরণ, কৌণিক ভরবেগ। কৌণিক সরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, কৌণিক ভরবেগ, এইগুলো সবই হচ্ছে যে অক্ষীয় ভেক্টর। অক্ষীয় ভেক্টর মানে এই ভেক্টরের অভিমুখ কি না, ওই কণাটা যে তলে আবর্তন করবে সেই তলের সঙ্গে তুমি কোনো লম্ব, সেই তলের সঙ্গে লম্ব হয় উপরের দিকে হবে না নিচের দিকে হবে, লম্ব অক্ষ বরাবর এটার অভিমুখ হয়। যদি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে তাহলে অভিমুখ হবে আপওয়ার্ড মানে উপরের দিকে, আর যদি ক্লকওয়াইজ রোটেট করে তাহলে অভিমুখ হবে নিচের দিকে। তো তুমি কোনো একটা জায়গায় ডান হাতের তুমি 4টে আঙুলকে একসাথে করে নেবে বৃদ্ধাঙ্গুষ্ঠ বাদ দিয়ে, এবার 4টে আঙুলকে বেন্ড করবে, সেই বেন্ডিংটা কোন দিকে, ওই গতির দিকে করবে। গতির দিকে করলে দেখবে বৃদ্ধাঙ্গুষ্ঠ একটা ডাইরেকশন দেখাবে, হয় উপরের দিকে দেখাবে না নিচের দিকে দেখাবে। এই যে অভিমুখটা হচ্ছে সেই অভিমুখটা, অর্থাৎ এটা হচ্ছে অক্ষীয় ভেক্টর, অর্থাৎ এই ভেক্টরের অভিমুখ অক্ষ বরাবর হবে। এটা একটা নতুন ধরনের ভেক্টর, যে ভেক্টরের যেই দিকে যাবে সেই দিকে না হয়ে অভিমুখ কোন দিকে হয়, অক্ষ বরাবর হয়, উপরের দিকে অথবা নিচের দিকে। ওমেগার সংজ্ঞা অনুযায়ী ওমেগা বললাম কি না, ডেল থিটা বাই ডেল টি। ডেল টি সময় ডেল থিটা কোণ করলে, তাহলে টি সময়ে করছে কি, একটা কণাটা পূর্ণ কম্পন তৈরি করছে। এই যে কণাটা যে আছে এই কণাটা টি সময়ে কি করছে, পুরোটা ঘুরে পূর্বের অবস্থানে ফিরে আসছে। তাহলে ক্যাপিটাল টি সময়ে কতটা কোণ করছে, 2 পাই, 360 ডিগ্রি। 360 ডিগ্রি মানে 2 পাই, তাহলে ক্যাপিটাল টি সময়ে 2 পাই কোণ করছে। তার কৌণিক বেগ কত হবে, ওমেগা ইজ ইকুয়ালস টু 2 পাই বাই টি। এন এর সঙ্গে এরকম একটা সম্পর্ক আছে, এন ইজ ইকুয়ালস টু 1 বাই টি। কেন না দেখো ভালো করে লক্ষ্য করো, পর্যায়কাল যদি কম হয় তাহলে কম্পাঙ্ক বেশি হবে, অর্থাৎ একটা কণা 1 সেকেন্ডে পূর্ণ আবর্তন করে। কিন্তু যে কণাটা হাফ সেকেন্ডে পূর্ণ আবর্তন করে তাহলে সে 1 সেকেন্ডে কটা আবর্তন করবে, 2টা আবর্তন করবে। তার মানে পর্যায়কালের সঙ্গে এটার কি হচ্ছে, উল্টা সম্পর্ক, একটা কমলে অন্যটা বাড়বে। এন ইজ ইকুয়ালস টু 1 বাই টি, এই অ্যান্সারটা আমাদের মনে রাখতে হবে। 1 বাই টি এর মানটা যদি এখান থেকে নিয়ে নিই 1 বাই টি এই জায়গাটা থেকে, তাহলে ওমেগা সমান কি দাঁড়াচ্ছে, ওমেগা সমান দাঁড়াচ্ছে 2 পাই ইন্টু এন। ঠিক আছে, তাহলে কৌণিক বেগের সাথে কম্পাঙ্কের সম্পর্ক ওমেগা ইকুয়ালস টু 2 পাই এন। তাহলে তোমাদের এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে, আর এটা মনে রাখতে হবে। কৌণিক বেগ ও রৈখিক বেগের মধ্যে সম্পর্ক। একটা কণা আছে যে বৃত্তাকার পথে ঘুরছে, এই কণাটা যেটা বৃত্তাকার পথে ঘুরছে ডেল টি সময়ে এখান থেকে ঘুরে এখান পর্যন্ত এলো, কতটা কোণ করেছে, কৌণিক সরণ ডেল থিটা, এবং অভিমুখ উপরের দিকে কেন্দ্রগামী অক্ষ বরাবর উপরের দিকে হবে। কত সময়ে গিয়েছে না ডেল টি সময়ে গিয়েছে, আর তার অতিক্রান্ত দূরত্ব কত, ডেল এস। ওমেগা সমান আমরা কি জানি না ডেল থিটা বাই ডেল টি, আর এখানে একটা সম্পর্ক জানি, ডেল এস সমান আর যদি ব্যাসার্ধ হয় আর ইন্টু ডেল থিটা, তাহলে ডেল থিটা সমান ডেল এস বাই আর, এখানটায় আমি কি পাচ্ছি, ডেল এস বাই আর ইন্টু ডেল টি। এই ডেল এস বাই আর অতিক্রান্ত দূরত্ব বাই সময়, তার মানে আমি কি বলবো, এটা বেগ, তাহলে ভি বাই আর ওমেগা ইজ ইকুয়ালস টু, এটা হচ্ছে যে তার মানের সমীকরণ। আর ভেক্টর আকারের সমীকরণটা হচ্ছে যে ভি ইজ ইকুয়ালস টু ওমেগা ক্রস আর, ভি ইজ ইকুয়ালস টু ওমেগা ক্রস আর। এটা ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্ট হচ্ছে যে তোমার কি হয় না বিনিময় নিয়ম মেনে চলে না, তার মানে এ ক্রস বি ইজ ইকুয়ালস টু মাইনাস বি ক্রস এ,
তার মানে এই অর্ডারটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে অ্যান্সার পাল্টে যাবে, তাই প্রপার অর্ডারে মনে রাখতে হয়। ভি ওমেগা আর, আর ওমেগা হলেই অর্ডার যদি এরকম হয় ভি ইজিক্যালস টু আর ক্রস ওমেগা, তাহলে তুমি ভুল করছো। অভিমুখ সম্বন্ধে বলে দেই। হ্যাঁ, অভিমুখ হচ্ছে যে কৌণিক বেগের অভিমুখ হচ্ছে যে অক্ষগামী কেন্দ্রগামী কোনো একটা অক্ষের সাপেক্ষে, এক্ষেত্রে উপরের দিকে হবে কার বেগ, ওমেগা। আর ভি এর বেগ কোন দিকে, ভি এর অভিমুখ কোন দিকে, ভি এর অভিমুখ হচ্ছে যে ভি এর অভিমুখ সর্বদা স্পর্শক বরাবর। ওই বিন্দুতে স্পর্শক আঁকো, স্পর্শক বরাবর। আর এর অভিমুখ কোন দিকে, ওই বিন্দুটা কেন্দ্র আর ওই বিন্দুটা যোগ করে নাও, যোগ করে দিলে যেটা হবে এটা। তাহলে আর এর অভিমুখ এই দিকে, আর এর অভিমুখ এই দিকে আমি এখানে আঁকতে পারি। এইবার তুমি খাতায় এঁকে তুমি দক্ষিণাবর্তী হাতকে যেরকম করে বাঁকিয়ে ক্রস প্রোডাক্টের সূত্র লাগাতে বলেছিলাম না, ঠিক আছে? ক্রস প্রোডাক্টের সূত্র লাগাও, সূত্র লাগালে দেখবে সমস্ত ডাইরেকশন মিলে যাবে। দেখো এই কথাগুলোকে আমরা এরকম করে ব্যবহার করি ফিজিক্সে, যে রৈখিক সরণের ইকুইভ্যালেন্ট টার্ম বা সমতুল্য পদ, সেটা কি না কৌণিক সরণ। তার মানে রৈখিক বেগের ইকুইভ্যালেন্ট টার্ম কি না কৌণিক বেগ, বা এরকম করে বলা হয় রৈখিক বেগের বৃত্তীয় গতির ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট টার্ম কি না কৌণিক বেগ। ভরের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট টার্ম হচ্ছে যে জড়তা ভ্রামক, যেটাকে বলা হয় মোমেন্ট অফ ইনার্সিয়া। এম ভরের একটা বস্তু আছে, ব্যাসার্ধ হচ্ছে বৃত্তাকার পথে ঘুরছে, আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে। ওই কণাটার কোনো একটা নির্দিষ্ট বিন্দু ও এর সাপেক্ষে জড়তা ভ্রামক হবে আই দ্বারা প্রকাশ করা হয়, আই ইজ ইকুয়ালস টু এম ইন্টু আর স্কোয়ার। ভর এবং কেন্দ্র থেকে ওই ভরের দূরত্বের স্কোয়ার, এই দুটোর গুণফলকে আমরা বলবো জড়তা ভ্রামক। রৈখিক বেগের ক্ষেত্রে ভর যে ভূমিকা পালন করেছিল অর্থাৎ ইনার্সিয়া, সিমিলারলি এখানে জড়তা ভ্রামকও সেই ভূমিকা পালন করবে। কৌণিক ভরবেগ, অ্যাঙ্গুলার মোমেন্টাম, রৈখিক ভরবেগের সমতুল্য টার্ম। তাহলে কৌণিক ভরবেগের সংজ্ঞা হচ্ছে এল ইজ ইকুয়ালস টু আর ক্রস পি। এটা সম্পর্কও বলতে পারো, সংজ্ঞাও বলতে পারো। আর মানে ব্যাসার্ধ ভেক্টর এবং তার রৈখিক ভরবেগ, এই দুটোর গুণফল, এবং সেটা হচ্ছে যে তোমার ভেক্টর গুণফল, এটাকেই আমি বলবো তার কৌণিক ভরবেগের। এলটা হচ্ছে যে কৌণিক ভরবেগ, আর পিটা হচ্ছে রৈখিক ভরবেগ, এবং আর হচ্ছে যে কেন্দ্র থেকে ওই কণাটার অবস্থান ভেক্টর। রৈখিক গতির ক্ষেত্রে পি ইজ ইকুয়ালস টু কি এম ইন্টু ভি, ঠিক? তো ভিটা কি বেগ, আর এটা হচ্ছে যে এমটা হচ্ছে ভর। সিমিলারলি কৌণিক গতির ক্ষেত্রে একই পাবে, ভরের সমতুল্য টার্ম আই আর বেগের সমতুল্য টার্ম কৌণিক বেগ। এটা দেখো কি করে প্রমাণ করছি। এই যে বৃত্তীয় গতির ক্ষেত্রে আমি কি বলেছিলাম, যে বেগ সর্বদা স্পর্শক ভাবে হবে, মানে এরকম স্পর্শক ভাবে। তাহলে বেগ যদি স্পর্শক ভাবে হয় তাহলে ভরবেগও কি হবে, স্পর্শক ভাবে হবে। তাহলে এটা হয়ে গেল ভরবেগের অভিমুখ, যেটা পি, আর আর ভেক্টরের অভিমুখ কোন দিকে না এই দিকে, অর্থাৎ মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি এল ইজ ইকুয়ালস টু আর ইন্টু পি সাইন 90, সাইন 90 মান 1। এরপর আমি কি লিখছি, আর ইন্টু পি সমান এম ইন্টু ভি, ভি সমান কি পেলাম ওখানে ওমেগা ইন্টু আর, রৈখিক ভরবেগের সঙ্গে কৌণিক ভরবেগের। তাহলে আর ইন্টু এম, ভি সমান ওমেগা ইন্টু আর, এম আর স্কোয়ার ওমেগা, এম আর স্কোয়ারকে কি বললাম এক্ষুনি আই। তাহলে দেখো এল ইজ ইকুয়ালস টু আই ইন্টু ওমেগা। ডেফিনেশনকে কাজে লাগিয়ে আমরা এই রিলেশনটাও পেলাম, এল ইজ ইকুয়ালস টু আই ওমেগা। এটা তাহলে প্রথম ডেফিনেশন, এটা দ্বিতীয় ডেফিনেশন। এটাকে আলাদা করে মনে রাখার দরকার নেই, তুমি মনে রাখো এটা, দিয়ে তুমি এটা মাথায় রাখো যে ভরের সমতুল্য টার্মটা কি ছিল, আই ছিল, আর বেগের সমতুল্য টার্ম ছিল এটা ছিল। তাহলে এটাকে তুমি
এটা দিয়ে সাবস্টিটিউট করে দাও, এল ইজিক্যালস টু আই ওমেগা। ক্লিয়ার? তাহলে এটা দ্বিতীয় নাম্বার সমীকরণ, যেটাকে তোমাকে মনে রাখতে হবে। কৌণিক ত্বরণ বা অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। ত্বরণ কাকে বলে? বেগ পরিবর্তনের হারকে আমরা বলি ত্বরণ। তাহলে এখানে কৌণিক ত্বরণকে কি বলা হবে? আলফা দ্বারা প্রকাশ করা হয় কৌণিক বেগ পরিবর্তনের হারকে। তাহলে ডেল ওমেগা বাই ডেল টি। যদি এটা তাৎক্ষণিক ত্বরণ হয় তখন কি হবে? আলফা ইজিক্যালস টু লিমিট অফ ডেল টি টেন্ডস টু 0 ডেল ওমেগা বাই ডেল টি সমান ডি ওমেগা বাই ডিটি। তাহলে কৌণিক ত্বরণ হচ্ছে যে কৌণিক বেগ পরিবর্তনের হারকে বলা হয় কৌণিক ত্বরণ। ডেল ওমেগা সমান বলতে পারি ওমেগা 2 মাইনাস ওমেগা 1 বাই ডেল টি। ভি ইজিক্যালস টু কি জানি? ওমেগা ইন্টু আর। তাহলে ওমেগা সমান কি বলতে পারি? ভি বাই আর। ওমেগা সমান কোণাটা বৃত্তাকার পথে ঘুরছে, কোণাটা যেখানেই থাকুক না কেন তার আর এর মান সেম। তাহলে ওমেগা চেঞ্জ হচ্ছে মানে বেগের মান চেঞ্জ হচ্ছে। তাহলে আমি বলতে পারি ওমেগা 2 সমান ভি টু বাই আর মাইনাস ভি ওয়ান বাই আর ইন্টু 1 বাই ডেল টি। 1 বাই আর কমন নিয়ে নেই, ভি টু মাইনাস ভি ওয়ান বাই ডেল টি 1 বাই আর ডেল ভি বাই ডেল টি। ডেল ভি বাই ডেল টি কি বলা হয়? রৈখিক ত্বরণ। তাহলে 1 বাই আর ইন্টু এ। এখানে একটা বেগের থেকে একটু আলাদা কনসেপ্ট আছে। কনসেপ্টটা কি না, এখানে যখন ত্বরণ নিয়ে আলোচনা করা হবে, মানে রৈখিক ত্বরণের যে কনসেপ্টটা, সেই রৈখিক ত্বরণের কনসেপ্টে তোমার দুটো ত্বরণের কথা বলা হবে। একটা ত্বরণের অভিমুখ হয় কেন্দ্র বরাবর, আর আরেকটা ত্বরণের অভিমুখ হয় স্পর্শক বরাবর। তাহলে লব্ধি ত্বরণের অভিমুখ কিন্তু তোমার আর কেন্দ্রের দিকে থাকবে না, লব্ধি ত্বরণের অভিমুখ এই দিক বরাবর হবে। একটাকে বলা হয় ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, একটাকে বলা হয় সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, কেন্দ্রগামী ত্বরণ। আর একটা হচ্ছে স্পর্শকীয় ত্বরণ, রৈখিক গতির যে ত্বরণ তার কথা বলছি। এটা স্পেশাল কেস। এ ইজিক্যালস টু আলফা ক্রস আর প্লাস ওমেগা ক্রস ভি। এটাকে বলা হয় ট্যানজেনশিয়াল স্পর্শকীয়, আর এটাকে বলা হয় সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। তার মানে এটা হয়ে যাচ্ছে তোমার ইসি, আর এটা হয়ে যাচ্ছে এটি। এটা হচ্ছে প্রথমে মনে রাখবে। আমি বলবো যে প্রথম ডেফিনেশন হিসেবে মনে মনে এটাকেই মাথায় রাখবে। অভিকেন্দ্র ত্বরণ সমকৌণিক বেগ। একটা কোণা সমবেগে যাচ্ছে, তার মানে কি মান এবং অভিমুখ দুজনেই সময়ের সাথে অপরিবর্তিত থাকবে, বা অন্য ভাষায় যার ত্বরণের মান 0। সমকৌণিক বেগ মানে কি হচ্ছে? যার কৌণিক বেগের মানের কোনো রকম কোনো পরিবর্তন হয় না, সেই বেগটাকে আমি বলবো তার সমকৌণিক বেগ। ধরো একটা কণা আছে, সেটা সমকৌণিক বেগে ঘুরছে। প্রাথমিক অবস্থান ধরো এখানে, ডেল টি সময় পর কণাটা কতটা কোণ করেছে? না ডেল থিটা কোণ করেছে, এবং সমকৌণিক বেগে যাচ্ছে। তাহলে প্রথম যে অবস্থান আছে, প্রথম অবস্থানে আমি যদি রৈখিক বেগ হয়, এটা স্পর্শক বরাবর এইদিকে, টি ইজিক্যালস টু ওমেগা ক্রস আর। তাহলে ওমেগার মান যেহেতু একই, ঠিক আছে, এখান থেকে বলতে পারি ভি এর মানটা একই হবে। ওমেগা ওমেগা যেহেতু মানটা সমকৌণিক, মানে হচ্ছে সময়ের সাথে সাথে এর মানের কোনো পরিবর্তন হবে না। সিমিলারলি দ্রুতির মানের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ দ্রুতিতে সমকৌণিক বেগে যাওয়া মানে কি, অন্য কথায় বলতে পারি সমদ্রুতিতে যাওয়া, সমবেগে নয়, সমদ্রুতিতে যাবে, দ্রুতির মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে কণাটা কি হচ্ছে? সমদ্রুতিতে যাচ্ছে, তাহলে এখানে বেগের মানটা দিয়ে দিয়েছি এটা। এবার দ্বিতীয় যে বিন্দুতে আছে, এই বিন্দুতে আমি স্পর্শক আঁকছি, তাহলে সেটা হচ্ছে বেগের বেগ। এবার অন্তিম অবস্থানের যে সিচুয়েশনটা, সেখানটায় আমি দুটো উপাংশে ভাগ করছি ওই ভিকে। একটা হচ্ছে যে ও এর সমান্তরাল এদিক বরাবর, আর ওর সঙ্গে লম্ব হবে একটা উপাংশ। এখানটা নাম দিয়ে দিই বিসি আর বিডি। ভালো করে লক্ষ্য করো, বিডি হচ্ছে যে ও এর উপর লম্ব, বিডি
ও এ এর উপর লম্ব। সিমিলারলি বিডি এটা হচ্ছে যে ও এ এর উপর লম্ব, বিএক্স এটা ও বি এর উপর লম্ব। এদের মধ্যবর্তী কোণ যা হবে, যেটা ডেল থিটা বলেছি, তার মানে কি হবে এখানেও মধ্যবর্তী কোণ ডেল থিটা, তাহলে এই কোণটা ডেল থিটা। তাহলে এদিক বরাবর উপাংশ কত হবে? এদিক বরাবর উপাংশ হবে ভি কস ডেল থিটা, আর এদিক বরাবর উপাংশ কত হবে? ভি সাইন। রৈখিক ত্বরণ সমান রৈখিক বেগের পরিবর্তন বাই সময়ের অন্তরাল। এখানে আমি দুটো উপাংশে কাজ করছি, দেখো উপরের দিকে বরাবর একটা উপাংশ আর কেন্দ্রের দিকে একটা উপাংশ। এই যে এই দিক বরাবর উপাংশ, আমি এবার করব কি, এখানে একটা কনসেপ্ট লাগাবো, ডেল টি টেন্স টু জিরো। ডেল টি টেন্স টু জিরো মানে কি হবে? ডেল থিটা টেন্স টু জিরো, অর্থাৎ ডেল টি এর মান খুবই ছোট, শূন্যর কাছাকাছি, অর্থাৎ সময়ের খুবই কম পরিবর্তন হয়েছে। সেই সময় কত কোণ করেছে না ডেল থিটার মান খুবই ক্ষুদ্র। ডেল থিটা যদি ক্ষুদ্র হয় তাহলে তখন কি হবে? সাইন ডেল থিটা সমান ডেল থিটা বলা হয়, আর কস ডেল থিটা সমান এটা ইজ ইকুয়ালস টু ভি, আর এটা ইজ ইকুয়ালস টু ভি ইন্টু ডেল থিটা। এই দিক বরাবর বেগের পরিবর্তন কত? অন্তিম বেগ ছিল ভি আর প্রাথমিক ছিল ভি, তাহলে ভি মাইনাস ভি সমান জিরো। তাহলে এই দিক বরাবরটা কত হবে না, এই দিক বরাবর হয়ে যাবে ভি সাইন ডেল থিটা মাইনাস জিরো, কারণ এটার এদিক বরাবর লম্ব উপাংশ শূন্য ছিল। তাহলে এটা কি হবে? ভি ইন্টু ডেল থিটা। এটা আমি লিখছি না, এটা পরে আসছি, আমি আগে এইটা করি, বেগের পরিবর্তন ডেল ভি। তাহলে ভি ইন্টু ডেল থিটা, তাহলে ডেল ভি সমান কি হচ্ছে? ভি ইন্টু ডেল থিটা বাই ডেল টি। তাহলে ডেল থিটা বাই ডেল টি কি বলা হয়? ওমেগা। তাহলে ভি ইন্টু ওমেগা, তাহলে এ ইজ ইকুয়ালস টু ভি ইন্টু ওমেগা। তাহলে এ ইজ ইকুয়ালস টু কি বলা হয়? ওমেগা ক্রস ভি। এটা টুয়ার্ড সেন্টারের দিকে। আমি ছবিটা, এইটা এখানে আছে প্রাথমিকটা, আর খুবই কাছাকাছি, মানে যতটা কাছে তুমি কল্পনা করতে হবে তারও কাছে, ঠিক আছে, খুবই কাছাকাছি কোণাটা। তাহলে এইটা কি হয়? অভিমুখ তোমার টুয়ার্ড সেন্টারের দিকে হয়, অর্থাৎ এক্ষেত্রে কি হবে না, যদি ডেল থিটা টেন্স টু জিরো হয় তাহলে এই অভিমুখটা কি হবে? টুয়ার্ড সেন্টারের দিকে হবে, কেন্দ্রগামী হবে। যখন কোনো কোণা সমকৌণিক বেগ নিয়ে যাবে বা সমদ্রুতিতে যাবে, তখন তার রৈখিক ত্বরণের সমীকরণ হবে ওমেগা ক্রস ভি, এবং রৈখিক ত্বরণের অভিমুখ কোন দিকে হবে না কেন্দ্রগামী। এই ত্বরণটাকে বলা হয় অভিকেন্দ্র ত্বরণ, সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। কি বলেছিলাম এখানে? একটা কথা খুব ভালো করে মাথায় রাখো। কি বলেছিলাম? কথাটা বলেছিলাম সমদ্রুতিতে, এবং সেটার মানেই দাঁড়াচ্ছে সমকৌণিক বেগে। তাহলে কৌণিক বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে কৌণিক বেগের যদি পরিবর্তন হয়, এখন প্রশ্ন হচ্ছে কৌণিক বেগের যদি পরিবর্তন হয়, তাহলে আমার কি আসছে? কৌণিক ত্বরণ আসছে। তাহলে কৌণিক বেগের যদি পরিবর্তন হয়, তাহলে এখানে দুটো টার্ম আছে, এই যে ভালো করে লক্ষ্য করো, এই যে এখানে একটা টার্ম যেটা বলেছিলাম অভিকেন্দ্র বরাবর, আর যখন কৌণিক ত্বরণ টার্মটা আসবে তখন এটা কোণাটা সমকৌণিক ত্বরণ নিয়ে যাচ্ছে যখন, তখন তার রৈখিক ত্বরণের অভিমুখ হচ্ছে যে এটা কেন্দ্রগামী অভিকেন্দ্র ত্বরণ। যদি কোণাটা কৌণিক ত্বরণ নিয়ে চলে তাহলে সেক্ষেত্রে তার দুটো উপাংশ থাকবে, একটা হচ্ছে অভিকেন্দ্র বরাবর উপাংশ, একটা লম্ব বরাবর উপাংশ, যেটাকে স্পর্শকীয় ত্বরণ বলা হয়। সেটা পরিমাণ কত না আলফা ক্রস আর, আর এটার পরিমাণ কত না ওমেগা ক্রস ভি। যদি তোমাকে বলা হয় যে কণাটা সমকৌণিক বেগ নিয়ে চলছে, তাহলে তার রৈখিক ত্বরণ হবে অভিকেন্দ্র ত্বরণের সাথে সমান। যদি কণাটি বৃত্তাকার পথে সমকৌণিক বেগ, ব্র্যাকেটে লিখবে সমদ্রুতি, ওটাও লিখে রাখো, যদি কণাটি বৃত্তাকার পথে সমকৌণিক বেগ ব্র্যাকেটে সমদ্রুতিতে চলে, তাহলে অভিকেন্দ্র ত্বরণের ধারণা আনা হবে, যেখানে এ ইজ ইকুয়ালস টু ওমেগা ক্রস ভি। আর যদি কণাটি কৌণিক ত্বরণ নিয়ে চলে,
সেক্ষেত্রে রৈখিক ত্বরণের দুটো উপাংশ থাকবে, একটি অভিকেন্দ্র বরাবর ব্র্যাকেটে অভিকেন্দ্র ত্বরণ, আরেকটি স্পর্শকীয় বরাবর ব্র্যাকেটে স্পর্শকীয় ত্বরণ বা ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন। সেক্ষেত্রে রৈখিক ত্বরণের সমীকরণ হবে a = আলফা ক্রস r প্লাস ওমেগা ক্রস v। এরপর আমরা জানি কি নিউটনের দ্বিতীয় সূত্র F = dp/dt, এটা প্রথমে বলেছিলাম, আর সেকেন্ড ভাবে বলেছিলাম যে F = ma। তাহলে যখন কোনো বস্তু ত্বরণ থাকবে তখন তার উপর একটা বল প্রযুক্ত হবে। এখানে যখন বস্তুটা সমদ্রুতিতে যাচ্ছে, তার একটা ত্বরণ আছে, তার মানে তার উপর একটা বল প্রযুক্ত হবে। কোন দিকে? টুয়ার্ড সেন্টার, অভিকেন্দ্রের দিকে। তাই সেই বলকে বলা হয় অভিকেন্দ্র বল। অভিকেন্দ্র বল। অভিকেন্দ্র বল কোনো বিশেষ ধরনের বল নয়। অন্য প্রকারের বল যেমন ব্র্যাকেটে যেমন অন্য প্রকারের বল যেমন টান, ঘর্ষণ, লম্ব বল এই বলের যোগান দেয়। আমি একটা উদাহরণ দিয়ে বললে আরো ক্লিয়ার হয়ে যাবে। অভিকেন্দ্র বল কিন্তু কোন রকম বল নয়, আলাদা করুন। টান বল এই বলের যোগান দেয়। যেমন তুমি ধরো, তুমি একটা আঙুলে সুতো বেঁধে নিয়েছো, সুতোর অপর প্রান্তে একটা কিছু ভারী পাথর কিছু বেঁধেছ, দিয়ে এবার ওই পাথরটাকে তুমি ঘোরাচ্ছ, এবং কিরকম করে ঘোরাচ্ছ না, সেটা সমদ্রুতিতে ঘোরাচ্ছ, ঠিক আছে, বা সমকৌণিক বেগে ঘোরাচ্ছ। তাহলে সমকৌণিক বেগে ঘোরালে কি হবে? এই দিক বরাবর তার অভিকেন্দ্র ত্বরণ কাজ করবে। তাহলে কণাটার উপর এই দিক বরাবর একটা বল প্রযুক্ত হচ্ছে। সেই বলটা কে দিচ্ছে? না, এই সুতোটা দিচ্ছে। সুতোটার কে দিচ্ছে? টান বল দিচ্ছে। তাহলে এখানে টান অভিকেন্দ্র বলের কে? এখানে যে আছে হলুদ রঙের যে অবজারভার, সে কি দেখবে? না, এটা বৃত্তাকার পথে ঘুরছে, মানে এর উপর অভিকেন্দ্র ত্বরণ কাজ করবে এইদিকে এ, এবং সে কি বলবে? a = ওমেগা ক্রস v। এবার তুমি করো কি, নিজেকে কল্পনা করে নাও এখানে আছো। তুমি যখন ওই কণাটার সাথে থাকবে, তুমি কণাটায় কি দেখবে? এ কণাটায় কি দেখছে? বৃত্তাকার পথে ঘুরতে দেখছে। তুমি যদি কণাটার সাথে দেখছো, হ্যাঁ বলো, কেন কেন্দ্রের দিকে ছুটবে? কেন কেন্দ্রের দিকে ছুটবে? তুমি তুমি এখানে কণার সাথে তুমি, হ্যাঁ, স্থির থাকবে। তুমিও কণার সাথে ঘুরছো, তাহলে তুমি কণাটায় কি দেখবে? ঠিক আছে, তুমি কণাটায় কি দেখবে? স্থির দেখবে। আচ্ছা, ভালো কথা, কিন্তু অ্যাকচুয়ালি এর উপর তো একটা বাস্তব বল প্রযুক্ত হচ্ছে, যেহেতু এটা আছে, তাহলে এখানে তোমাকে স্থির। এইবার এ হিসাব করতে বসলো। এই যখন এর উপর ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবে, তখন কিরকম করে আঁকবে ভালো করে লক্ষ্য করো। এই দিক বরাবর একটা অভিকেন্দ্র বল, আর এর অভিকেন্দ্র ত্বরণ কোন দিকে? এই দিকে। তাহলে অভিকেন্দ্র ত্বরণের বিপরীত দিকে একটা অলিক বল কল্পনা করবে। হলো, এই বস্তুটাকে স্থির দেখছে, তার মানে কি? F - ma, এই যে ma, তাহলে সমান 0। এই অলিক বলটা কে অবজার্ভ করবে? অবজারভার এ। অবজারভার বি কোনোদিন করবে না। লিফটের ভেতরে একজন অলিক বলের ধারণা ব্যাখ্যা করবে, লিফটের বাইরে যে থাকবে সে অলিক বলের ধারণা আনবে না। তাহলে এখানেও একই জিনিস। এখানে যে অবজারভার, সে বলবে, সে যেহেতু বস্তুটা স্থির আছে, বস্তুটা স্থির থাকার পিছনে কারণ বলবে, এর উপর একটা অলিক বল প্রযুক্ত হচ্ছে বলে মনে হবে। সেই অলিক বলের পরিমাণ কত? না, ওমেগা ইন্টু ভি। ঠিক আছে, আচ্ছা, ওমেগা = v/r বলা যায়, ভি আর এখানে ভি, তাহলে v²/r এটাও বলা যায়। ঠিক আছে, ওমেগা ইন্টু ভি বা v²/r এইরকম মানে ত্বরণ নিয়ে যাচ্ছে বলে মনে হবে। এই বলটাকে বলা হয় অলিক বল। এই অলিক এর যে ত্বরণ, অলিক ত্বরণ, আর এই ত্বরণটাকে বলা হয় অপকেন্দ্র ত্বরণ, সেন্ট্রিফিউগাল অ্যাক্সিলারেশন। অপকেন্দ্র বাইরের দিকে, অভিকেন্দ্র অপকেন্দ্র। অপকেন্দ্র হচ্ছে যে বাইরের দিকে ক্রিয়াশীল হয়, তাই এটাকে নাম দেওয়া হয়েছে অপকেন্দ্র ত্বরণ, বাইরের দিকে, এবং একজন অবজারভারই ফিল করবে। আমি আগে সমীকরণ পেয়েছিলাম, সেই সমীকরণগুলো কি কি? S = ut + ½ at², v = u + at, আর v² = u² + 2as, আর sn = u + ½ a 2n - 1। এই কনসেপ্টগুলো পেয়েছিলে। তাই অনুরূপ করেসপন্ডিং এখানে কনসেপ্ট আছে।
ঠিক আছে, এটাকে মাথায় আমরা এরকম করেই রাখি, সেটা হচ্ছে যে এস এর কৌণিক, এটা হচ্ছে রৈখিক সরণ, কৌণিক সরণ থিটা ইজ ইকুয়ালস টু রৈখিক বেগ কৌণিক বেগ ওমেগা টি প্লাস হাফ ইন্টু আলফা টি স্কোয়ার হলো। সিমিলারলি ওমেগা টু সমান ওমেগা ওয়ান প্লাস আলফা ইন্টু টি। সিমিলারলি ওমেগা টু এর স্কোয়ার সমান ওমেগা ওয়ান এর স্কোয়ার প্লাস টু ইন্টু আলফা ইন্টু থিটা। আর সিমিলারলি ওমেগা এন ইজ ইকুয়ালস টু ওমেগা এন নয় থিটা এন ইজ ইকুয়ালস টু ওমেগা ওয়ান প্লাস হাফ ইন্টু আলফা টু এন মাইনাস ওয়ান। একই সেম। বল সম্বন্ধে একটু কথা বলে দিই। ফোর্সের ইকুইভ্যালেন্ট টার্ম সার্কুলার মোশনে ওটাকে বলা হয় টর্ক বা বলের ভ্রামক বা টর্ক। হ্যাঁ, এটা একটা কণা আছে, এই কণার উপর তুমি এই দিক বরাবর বল প্রয়োগ করছো, ঠিক আছে। এই কণাটা কারোর সঙ্গে ধরো যুক্ত আছে, এটা সেন্টার, এটা ব্যাসার্ধ আর, তাহলে এর উপর প্রযুক্ত টর্কের মান কত হবে? টাউ ইজ ইকুয়ালস টু আর ক্রস এফ, ঠিক আছে। এল ইজ ইকুয়ালস টু আর ক্রস পি। তো এরকম প্রথমে আর তারপর পি, এরই অর্ডারকে মেনটেন রেখে আমি মনে রাখি টাউ ইজ ইকুয়ালস টু আর ক্রস এফ। অর্থাৎ কোনো বস্তুর উপর এই পরিমাণ টর্ক যদি অ্যাপ্লাই হয়, এবার নিউটনের সমীকরণ কী হবে? নিউটনের সমীকরণ এটা আমি পরে করব। টাউ ইজ ইকুয়ালস টু ডি এল বাই ডিটি, সরি তোমরা এটা করোনি, ডেল এল বাই ডেল টি। অর্থাৎ কোনো বস্তুর উপর প্রযুক্ত টর্ক তার ভরবেগের পরিবর্তনের হারের সঙ্গে সমান, অথবা আই ইন্টু আলফা।